গল্পপটে আজ আপনারা শুনবেন অগস্ট ডার্লিথার কলমে প্রফেসর মার্কেসন। গল্পটিতে বিভিন্ন চরিত্রে রয়েছি আমি আদিত্য। গল্পটি নেওয়া হয়েছে পতিত পাবন পাবলিকেশন দ্বারা প্রকাশিত সাসপেন্স সমগ্র বইটি থেকে। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প অগস্ট ডার্লিথার কলমে প্রফেসর মার্কেসন। সামান্য ইতস্তত করে ডোরবেলটা বাজালাম। তারপর বহুবার আমি ভেবেছি সেই দিন ওই সময় ওখানে না গেলেই হয়তো ভালো করতাম। কলিং বেলটা না বাজালেই বোধহয় ঠিক হতো। পাইন গাছের মাঝখানে ওই বিশাল পুরনো বাড়িটার ত্রিসীমানায় যদি না যেতাম তাহলে কি ভালোই না হতো। কিন্তু আমি কলিং বেলটা বাজিয়েছিলাম এবং দরজার পাল্লা দুটো ঝপ করে খুলে গিয়েছিল আচমকা। লম্বা হলঘরের ছায়ায় অদূরে দাঁড়িয়েছিলেন দীর্ঘদেহ গাঢ় সবুজ রঙের কোট প্যান্ট পরা এক বয়স্ক ব্যক্তি। গাছের ছায়া দীর্ঘতর হয়ে হলঘরের মধ্যে ঢুকে পড়েছে, আর তাতে হলঘরের অন্ধকার আরও যেন গাঢ় হয়ে উঠেছে। লম্বা হাত দিয়ে দরজার পাল্লা খুলে ধরে তিনি দাঁড়িয়েছিলেন, আর তার চোখের দৃষ্টিতে প্রশ্ন। জলজলে চোখে আমাকে জরিপ করছেন গভীরভাবে। আমি তাকে প্রশ্ন করলাম, আচ্ছা, কর্নেল মার্কেসনের এস্টেটটা কোথায় বলতে পারবেন? আমি কর্নেল মার্কেসন। ও, গুড মর্নিং কর্নেল। আপনি খবরের কাগজে যে কেয়ারটেকারের বিজ্ঞাপনটা দিয়েছিলেন সেটা দেখেই আমি এসেছি। আসুন, ভেতরে আসুন। বাড়ির ভেতরে ঢুকলাম। কর্নেল আমাকে দরজা বন্ধ করার ইঙ্গিত দিয়ে এগিয়ে গেলেন। বিড়বিড় করে বললেন, আসুন, আমার সঙ্গে আসুন। আলো আধারের মধ্যে দিয়ে আমরা যে ঘরে ঢুকলাম সেটাও অন্ধকারাচ্ছন্ন। দীর্ঘদিন অব্যবহারের চিহ্ন সেখানে সর্বত্র। ধুলোর আস্তরণ, গুমোট গন্ধ বাতাসে। একটা চেয়ারে তিনি বসে আমাকেও বসতে বললেন। ঘরটা এতটাই অন্ধকার যে সামান্য দূরে কর্নেলের মুখটাও অস্পষ্ট মনে হচ্ছিল। তার অবয়বটা কেমন যেন আবছা দেখাচ্ছিল। শুধু বুঝতে পারছিলাম যে তার মুখ আর হাত দুটো অদ্ভুত রকমের সাদা। কর্নেল প্রশ্ন করলেন, আপনার নাম? আগে ফ্রেডরিক ব্যানক্রফট। বয়স? 27 বছর। কোন রকম দীর্ঘস্থায়ী রোগ কিংবা স্নায়ুবিক দুর্বলতা? আগে না। এই কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা আছে কি? আগে না, এর আগে আমি স্কুলে শিক্ষকতা করেছি। লক্ষ্য করলাম আমার উত্তর শুনে মুহূর্তের জন্য কর্নেলের মুখে একটা আগ্রহ ভরা আলো ঝিলিক দিয়ে মিলিয়ে গেল। চোখের দৃষ্টিটা তিনি অন্যদিকে সরিয়ে নিলেন। পর মুহূর্তে আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছেন? আমি একাই থাকি। ভালো কথা। আমি এই এস্টেটের কাজের জন্য একজন শক্ত সমর্থ যুবক খুঁজছিলাম। আমার শরীরে তেমন জোর নেই, আর বয়সও নেই যে জায়গাটা সুন্দর করে গুছিয়ে রাখবো। ফলে চতুর্দিকে ঝোপঝাড় গজিয়েছে। আমি উপযুক্ত মাইনে দিতেই রাজি আছি। এবার তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি করতে পারো। কি করতে হবে সেটা যদি বলেন। দেখো, সমাজের অন্যদের সঙ্গে আমার মেলামেশা একটু কম, কাজেই তুমি হবে তাদের সঙ্গে আমার যোগসূত্র। আজই তোমার প্রথম কাজ হবে বস্টনে গিয়ে বিজ্ঞাপনের টাকাটা জমা দিয়ে আসা। যে বিজ্ঞাপন তোমাকে এখানে টেনে এনেছে এটা তার জন্য। আমার কোনো ঘোড়ার গাড়ি নেই, তাই তোমাকে হেঁটেই যেতে হবে। তবে জায়গাটা খুব বেশি দূরে নয়। আর তার সঙ্গে সঙ্গে অন্য কোনো প্রার্থী চাকরির জন্য এলে তাদেরকে ফিরিয়ে দেওয়াও তোমারই দায়িত্ব হবে। দিনের বেলা তোমাকে বাড়ি ও মাঠের দায়িত্ব নিতে হবে। এই বাড়ির বাইরে একটা চালা ঘরে তোমার কাজের প্রয়োজনীয় জিনিসপত্র তুমি পেয়ে যাবে। রাতে তুমি বাইরে বেরোলে আমার কোনো আপত্তি নেই, তবে হয় তোমাকে সন্ধে থেকে ভোর পর্যন্ত ঘরের মধ্যে থাকতে হবে, আর না হলে সারা রাতের মতো ঘরের বাইরে কাটাতে হবে। সেক্ষেত্রে নৈশ আহার শেষ করেই তোমাকে বেরিয়ে যেতে হবে। আমি এখানে দ্বিতীয় কোনো ব্যক্তিকে নিয়োগ করিনি, তাই তোমাকে তোমার নিজের হাতে রান্না করেই খেতে হবে। কর্নেল একটু থামলেন,
আমি কোনো আপত্তি করি কিনা দেখতে চাইলেন। আমার এই প্রস্তাবে অসম্মত হওয়ার কোনো কারণই ছিল না, তাই আমি চুপ করে রইলাম। কর্নেল আবার বললেন, দেখো, এখানে থাকতে গেলে আমার ইচ্ছা অনিচ্ছাগুলো ভালো না লাগলেও মেনে নিতে হবে, আর যদি একান্তই মেনে নিতে না পারো তাহলে এখনই চলে যেতে পারো। দেখুন, আপনার কথাগুলো আমাকে অবাক করেছে ঠিকই, কিন্তু এগুলো না মেনে নেওয়ার কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না। কর্নেল কোনো রকম কথা না বলে উঠে দাঁড়ালেন। ঘরের একদিকে গিয়ে একটা আলমারির ড্রয়ার টেনে একটা প্যাকেট নিয়ে আমার দিকে বাড়িয়ে ধরে বললেন, এতে যা আছে তাতে তোমার খরচ 1 মাস স্বচ্ছন্দে চলে যাবে। আপাতত তোমার সঙ্গে লেনদেনের কথা আমার মিটে গেল। আর হ্যাঁ, কাজ করতে গিয়ে কোনো অসুবিধা হলে আমাকে বিরক্ত করবে না, নিজের সিদ্ধান্ত নিজেই নেবে, আর আমার কাজের মধ্যে কোনো রকম নাক গলাবে না। নির্দেশ দিয়েই অন্য ঘরে যাওয়ার একটা দরজা দিয়ে তিনি অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। আমি জানলার কাছে গিয়ে সেটার পাল্লা খুলে দিলাম। ঘরের মধ্যে আলো এসে ঢুকল। দেখলাম পুরনো আমলের চেয়ার, টেবিল, কার্পেট এসব দিয়েই ঘরটা বোঝাই করা। ঘরের সবকিছুতেই একটা অব্যবহৃত হওয়ার চিহ্ন খুবই সুস্পষ্ট। প্যাকেট থেকে টাকাগুলো বের করে দেখলাম সবই প্রায় পুরনো আমলের নোট, বেশ বড় মাপের। বাজারে এই সময় এই নোটগুলো এখন আর চলে না। ছাপা দেখলাম সবই 1907 সালের আগের। কিছুক্ষণ পরে আমি বস্টনের দিকে রওনা দিলাম। বস্টন থেকে ফিরে বাড়ির সামনের দরজায় আমার ব্যাগটা রেখে কাঠের গুদাম ঘরটা দেখতে গেলাম। দেখলাম বাগানে ব্যবহার করার জিনিসপত্রে সব মরচে ধরে গেছে, তবে একেবারে ব্যবহারের অযোগ্য তারা হয়ে যায়নি। চারিদিকে এক অস্বাভাবিক নিস্তব্ধতা আমাকে খানিকটা দমিয়ে দিল। একাকিত্ব অনুভব করলাম। গাছে কয়েকটা কাক ছাড়া আর কোনো কিছু দেখলাম না, আর কাকগুলো কেমন যেন চুপ মেরে গেছে। বাড়ির দরজায় ফিরে গিয়ে ব্যাগটা নিয়ে ঘরের মধ্যে ঢুকলাম। লাইব্রেরি থেকে যেন সবুজ রঙের হালকা আলোর আভা নজরে পড়ল। দোতলার সিঁড়িতে ব্যাগটা রেখে লাইব্রেরিতে গিয়ে দেখি টেবিলের উপর একটা সবুজ রঙের মোমবাতি জ্বলছে। মোমবাতির নিচে একটা চিরকুট, আর তার পাশে এক গোছা চাবি। চিরকুটে লেখা, ব্যানক্রফট, আমি বাইরে যাচ্ছি, কবে ফিরবো তার ঠিক নেই। সিঁড়ির ওপর তোমার খাবার ঘর, রান্নাঘর ছাড়া অন্য কোনো ঘরের জিনিসে হাত দিও না, আর জানালাটা না খুললে খুশি হব। চাবি রইল, তোমার ইচ্ছে মতন কাজ করো। ইতি কর্নেল মার্কেসন। আমার খাবার জন্য নির্দিষ্ট ঘরটা বেশ সাজানো গোছানো। লক্ষ্য করলাম সংলগ্ন বাথরুমে কোনো রকম বৈদ্যুতিক আলোর ব্যবস্থা নেই। একটি মাত্র জানালা, তাতে বাইরের দিক থেকে মজবুত লোহার গরাদ বসানো। সম্প্রতি গরাদ বসানোর চিহ্ন দেখে একটু বিস্মিত হলাম। বিস্ময় আরো বাড়ল যখন দেখলাম দরজাটা বাইরের দিক থেকে লোহার রড দিয়ে বন্ধ করার ব্যবস্থা আছে। অর্থাৎ কর্নেল চান যে তার আদেশ মতো যেন আমি চলি, অন্যথায় আমাকে ঘরের মধ্যে বন্ধ করে রাখা হবে। ব্যাগের জিনিসপত্র বের করে রান্নাঘরে গিয়ে দেখলাম ভাড়ার একদম খালি। বাধ্য হয়ে আবার কেমব্রিজে দৌড়তে হলো। কয়েকদিনের খাবার দাবার কিনে দুপুর ফিরে এলাম। জীবনে প্রথম স্বহস্তে লাঞ্চ তৈরি করে খেলাম, তাও আবার একা। অবশ্য কর্নেল বলেইছিলেন যে একাই খেতে হবে আমাকে। দিনটা কাটালাম মাঠে কাজ করে। দিনান্তে বাড়িতে এসে যখন বিছানায় শুলাম তখন অবধি কর্নেলের কোনো দেখা নেই। বিছানায় শুয়ে
আধ ঘন্টাও কেটেছে কিনা জানি না, হঠাৎ কানে এলো লোহা দিয়ে লোহার উপর ঘষার একটা তীক্ষ্ণ আওয়াজ। আর আমার ঘরের চৌকাঠের বাইরে থেকেই যেন শব্দটা আসছে। আমি চমকে গিয়ে উঠে বসলাম, আর সঙ্গে সঙ্গে শব্দটা মিলিয়ে গেল। বিছানা থেকে নেমে দরজা খুলে দেখতে চাইলাম যে ব্যাপারটা কি, কিন্তু কিন্তু এ কি, দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে সারা শরীরে এক তরঙ্গ খেলে গেল। বিছানায় শোয়ার আগ অবধি আমি জানি যে কর্নেল ফিরে আসেনি, তাহলে কি অন্য কেউ? কিন্তু না, তা তো সম্ভব নয়। তখন ভাবলাম, তাহলে কর্নেল নিশ্চয়ই ফিরে এসেছেন, আর তিনি চান যে আমি ঘরের মধ্যেই থাকি। অনিচ্ছা সত্ত্বেও নিরুপায় হয়ে আমি শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। পরদিন সকালে যখন দরজা খুলতে গেলাম, দেখলাম দরজাটা খুলে গেল। বাইরে থেকে বন্ধ করার খিলটা নিশ্চয়ই কর্নেল খুলে দিয়ে গেছেন, কিন্তু বাড়ির কোথাও তার অস্তিত্ব দেখতে পেলাম না। দুপুরের ঠিক আগে বাড়ির পিছন দিকে গাছের ছায়ায় বসে কাজ করছি, হঠাৎ মুখ তুলে দেখি বাড়ির দোতলার জানলায় কর্নেল তার ধূসর সাদা মুখ নিয়ে আমার দিকে জলচলে চোখে তাকিয়ে আছেন। চোখাচোখি হওয়া মাত্র তিনি মুখটা ঝট করে সরিয়ে নিলেন। অবশ্য আমার মুহূর্তের চমকটা থিতিয়ে যেতে সময় লাগলো না, যখন ভাবলাম বাড়ির পিছন দিকে কাজ করার সময় কর্নেল হয়তো সামনের দরজা দিয়ে বাড়িতে ফিরে আসতে পারেন। কিন্তু ভেবে অবাক হলাম যে তার নিজের বাড়িতে লুকিয়ে থাকার কি কোনো কারণ থাকতে পারে। কিন্তু যখন তাকে হলঘরের মধ্যে দিয়ে হেঁটে যেতে দেখলাম, তখন বুঝতে পারলাম যে আমার এই সমস্ত ভাবনার কোনো ভিত্তি নেই। অবশ্য হলঘরের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার মুখের দিকে তিনি এমন এক অদ্ভুত দৃষ্টিতে তাকালেন যে বলে বোঝাতে পারবো না। তার ওই চাহনি দেখে আমার ভিতরটা কেমন যেন কেঁপে উঠল। এমনিতে কর্নেলের চেহারা আভিজাত্যপূর্ণ, ষাটের ঘরে বয়স, সুগঠিত চেহারা, কিন্তু তার সঙ্গে তার ওই অশুভ দৃষ্টিটার যেন কোনো সঙ্গতি দেখতে পেলাম না। যাই হোক, বিষয়টা আমি স্বভাবতই ভুলে গেলাম। সেদিন রাতেও আমার ঘরে ঢোকা মাত্রই আগের রাতের মতোই লোহার শব্দ শুনতে পেলাম, কিন্তু আজ আর আমল দিলাম না। ভাবলাম এটা মনিবের এক ধরনের পাগলামি হয়তো। এইভাবেই এক সপ্তাহ কেটে গেল। প্রায়ই আমার সঙ্গে কর্নেলের দেখা হয়, তবে আমাদের মধ্যে কথাবার্তার বিষয়বস্তু সীমিতই থাকে। তার কাছ থেকে জানতে পারলাম যে ভার্জিনিয়াতে তার কর্মজীবন, তারপর সেখান থেকে ম্যাসাচুসেটসে ফিরে আসা। এই বাড়িটিও ১.৫ শতাধিক বছরের পুরনো এবং মার্কেসান পরিবারের সম্পত্তি। দেখতে দেখতে আরও ২ দিন কেটে গেল। ৩ দিনের দিন রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল ঘরের নিচ থেকে আসা একটা শব্দে। একজন পুরুষের চিৎকার কানে এলো। তন্দ্রার ঘোরটা কেটে যেতেই এরপর পুরুষ ও মহিলার সমস্বরে চিৎকার শুনতে পেলাম, আর তারপর শুধু গুঞ্জন কানে এলো, যেন অনেক লোক একসঙ্গে কথা বলছে। মনে মনে ভাবলাম হয়তো মার্কেসান সাহেবের অতিথিরা এসেছেন। আওয়াজ শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই। পরদিন সকালে উঠে নজর করে দেখলাম মার্কেসানের অতিথিদের কোনো চিহ্ন নেই। চেয়ারগুলো যেমন ছিল তেমনই রয়েছে। দরজার বাইরের মাটিতেও কোনো পায়ের ছাপ দেখতে পেলাম না। অথচ গত রাতের চিৎকার ও কথা বলার আওয়াজ, না, আমি তো ভুল শুনিনি। ঘটনাটা
সারাটা দিন আমাকে খোঁচা মারতে লাগলো। যদিও এখানে আসার পর থেকে আমি ভালোই আছি, তবু কয়েকটা ব্যাপার আমাকে খুব ভাবিয়ে তুলেছে। এই যেমন যে অবস্থায় রাতে আমাকে ঘরের মধ্যে আটকে থাকতে হয়, আর কর্নেলের হঠাৎ করে দেখা দেওয়া, অন্তর্ধান হয়ে যাওয়া কিংবা তার অস্বস্তিকর উপস্থিতি, এই সবই আমাকে রীতিমতো দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। ঠিক করলাম এই রহস্যের উদ্ঘাটন আমাকে করতেই হবে। আমার ঘরে ফিরে গিয়ে দরজার কপাটে একটা সরু ফুটো করলাম, যাতে রাতে দরজাটা বন্ধ করে দিলেও সেই ফুটোর মধ্যে দিয়ে লোহার শিক গলিয়ে ছিটকিনিটা খোলা যায়। লোহার শিক দিয়ে সেটা খুলে পরীক্ষা করে নিলাম। আমি কেমন যেন মরিয়া হয়ে উঠেছিলাম। মনে মনে ঠিক করলাম শত ঝুঁকি নিয়েও আমি দেখব যে রাতে আমার নিচের ঘরে কি কাণ্ড কারখানা চলে। দরজার ফুটোটা যাতে কর্নেলের নজরে না আসে, তাই সেটাকে সাবধানে বুঝিয়ে দিলাম। রাত্রিবেলা ঘরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই যথারীতি দরজায় লোহার ছিটকিনিটা আটকে দেওয়া হলো। আমিও উত্তেজনায় উৎকণ্ঠ হয়ে বসে রইলাম, কিন্তু কোনো আওয়াজ পেলাম না। বহুক্ষণ দরজায় কান পেতে দাঁড়িয়ে থাকার পর একটা মৃদু শব্দ কানে এলো, যেন অনেক লোকে কথা বলছে। নিঃশব্দে ছিটকিনিটা খুলে খালি পায়ে বাইরে বেরিয়ে এলাম। দরজাটা বাইরে থেকে বন্ধ করে সিঁড়ি দিয়ে নিচে নামলাম। বসার ঘরের দিক থেকে একটা সবুজ রঙের আলো ভেসে আসছে। সেখানে উঁকি দিয়ে দেখলাম 6 জন লোক বসে আছে, আর তাদের মধ্যে আমার মনিবটিকেও দেখতে পেলাম। বোঝা গেল তিনি মধ্যমণি। সবুজ মোমবাতির আলোতে অন্ধকার কাটছিল না। 5 জনের মুখই কেমন যেন অস্পষ্ট দেখাচ্ছিল। শুধুমাত্র একজন যে আমার দিকেই মুখ করে বসেছিল, তার মুখের দিকে তাকাতেই আমি ভয়ে কেঁপে উঠলাম। মনে হলো যেন ওর কোনো মুখই নেই। এরপর শুনতে পেলাম মার্কেসান একে একে প্রত্যেককে কিছু বলছেন, কিন্তু তার অতিথিদের জবাব আমি শুনতে পেলাম না। তাদের ক্রুদ্ধ ভাবভঙ্গি দেখে মনে হলো তারা কেউই বোধহয় স্বেচ্ছায় এখানে আসেননি। তাদের মধ্যে একজন হঠাৎ চটে গিয়ে উঠে দাঁড়ালো এবং ঘর থেকে বেরিয়ে আসতে উদ্যত হলে কর্নেলকে বলতে শুনলাম, শোনো, আমি হচ্ছি কর্তা। আমি না চাইলে তুমি কিছুই করতে পারবে না। লোকটিকে আমার খুব চেনা চেনা লাগলো, কিন্তু যাই হোক, সেখানে দাঁড়িয়ে থাকা আর নিরাপদ মনে না করে আমি ঘরে ফিরে এলাম। তারপর ঘরের দরজা বন্ধ করে সেই ফুটো দিয়ে বাইরে থেকে ছিটকিনিটাকে আবার লাগিয়ে দিলাম। তারপর ভাবতে বসলাম যে এই মুখটা আমি কোথায় দেখেছি। বহুক্ষণ স্মৃতি হাতড়ানোর পর খুঁজে পেলাম সিম্ফনি হলে এক শনিবার সন্ধ্যায় গানের আসরে আমারই উল্টো দিকে বসেছিলেন ডক্টর মার্লিন গ্রান্ট, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক। কিন্তু গ্রান্ট তো মৃত। 3 মাস আগে অ্যানিস্কোয়ামে ছুটি কাটাতে গিয়ে তিনি জলে ডুবে মারা গিয়েছেন। মুহূর্তের মধ্যে আমার মাথা থেকে পা পর্যন্ত একটা তীব্র ভয়ের ঢেউ খেলে গেল। এ কি সাংঘাতিক কাণ্ড! মৃত ডক্টর গ্র্যান্ট নিচে কর্নেলের ড্রয়িং রুমে। উত্তেজনায় আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম। বলা বাহুল্য, সেই রাতে আর আমার ঘুম হলো না। সকালে আমি বাড়ির সামনের রাস্তার ধুলোতে পায়ের চিহ্ন খুঁজছিলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। অথচ গত রাত্রে এই বাড়িতে অতিথিরা এসেছিল। আমার বিস্ময় বাড়তে লাগলো। আচ্ছা, আমি ডক্টর গ্র্যান্টকে গত রাতে
ঠিক দেখেছি তো? আর ঠিক এই সময় আরেকটা চিন্তা হঠাৎ আমাকে গ্রাস করল। আচ্ছা, বাকি যারা এসেছিলেন তারা সবাই মৃত নয় তো? ঠিক ডক্টর গ্র্যান্টের মতো? মনের মধ্যেকার ভীতিটা আমি জোর করে দূরে ঠেলে সরিয়ে দিলাম, যদিও গত রাতের ঘটনাটা কিছুতেই ভুলতে পারলাম না। সেই দিনই আমি সোজা বস্টনে গেলাম, উদ্দেশ্য কর্নেলের অতীত খুঁজে বের করা। সংবাদপত্রের লাইব্রেরি ও সরকারি নথিপত্র ঘেটে দেখলাম মার্কেসানের নাম রবার্ট ক্রুফোর্ড মার্কেসান, হাওয়ার্ডের অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি সম্মানসূচক কর্নেল উপাধি লাভ করেন। দেখলাম একসময় তিনি দাবি করেছিলেন যে মৃত ব্যক্তিকে বাঁচিয়ে তুলতে তিনি সক্ষম, যদিও হাওয়ার্ডে তার সহকর্মীরা তার সেই দাবিকে ফলপ্রসূ হতে দেননি। তাকে হাওয়ার্ড থেকে তাড়িয়ে দেওয়া হয়। তারপর থেকে এখনো পর্যন্ত তার কর্মপরিধি এবং অবস্থান দুই অজানা। গত রাতের ঘটনার সঙ্গে সদ্য মেলা তথ্যটা মিলিয়ে দেখার পর ওই বাড়িতে ফেরত যাবার কথায় মনের ভেতর থেকে কোনো সাড়া পেলাম না। কিন্তু শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও বিকেলের দিকে ওই পথেই পা বাড়ালাম। সেদিন রাতেও জেগেই রইলাম। দরজা বন্ধ হওয়ার কিছুক্ষণ পরেই সেটাকে আগের মতোই খুলে ফেললাম। দেখলাম নিচের হলঘরে কেউ নেই। এমন সময় বাড়ির পিছনের দরজা যেন হালকাভাবে বন্ধ করার একটা আওয়াজ শুনতে পেলাম। দ্রুত সিঁড়ি দিয়ে নেমে সাবধানে দরজা খুলে দেখি সন্ধ্যার আবছা আলো আঁধারে কর্নেলের মূর্তিটা দূরে মিলিয়ে যাচ্ছে। গাছের মধ্যে দিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন কেমব্রিজের দিকে। কিন্তু তিনি যদি শহরে যেতে চান তাহলেই ঘোড়াপথ ধরলেন কেন? এক মুহূর্ত ভেবে নিয়ে আমি তাকে অনুসরণ করলাম। রাতের অন্ধকার আর ঝোপঝাড় থাকায় কর্নেলের পিছু নেওয়া আমার পক্ষে সুবিধাজনক হয়েছে। লক্ষ্য করলাম কর্নেল তার বয়সের তুলনায় দ্রুত এগিয়ে চলেছেন। তিনি হাঁটছেন না উড়ে যাচ্ছেন বুঝতে পারছি না, কিন্তু তার সঙ্গে আমার দূরত্ব বেড়েই চলল। আধ মাইল যাবার পর সরু পথটা ছেড়ে দিয়ে তিনি হঠাৎ বাঁদিকে বাঁক নিলেন। তার দেখা দেখি আমিও বাঁকের মুখে এসে দেখি, এ কি, কর্নেল কোথায় গেলেন? এদিকে তো আর কোথাও যাবার জায়গা নেই, একমাত্র মাউন্ট আউবার্ন কবরস্থান ছাড়া। কয়েক কদম এগিয়ে গিয়েই কবরস্থানের গেট। সেদিকে এগিয়ে গিয়ে দেখলাম লোহার গেটের ফাঁক দিয়ে মার্কেসানকে দেখা যাচ্ছে। ভেতরে ঢুকতে গিয়ে দেখি গেটটা তালা বন্ধ। গেটের একটা রড ভাঙা আছে বটে, কিন্তু সেই ফোকর দিয়ে একজন শীর্ণকায় লোকই ঢুকতে পারে। কিন্তু কর্নেল কিভাবে, তাও এত তাড়াতাড়ি? হঠাৎ আমার চিন্তায় ছেদ ঘটল। দেখলাম কর্নেল একটা কবরের সামনে দাঁড়িয়ে পড়েছেন, একদম চুপচাপ, নট নরম চরণ। একটু পরে তিনি অস্পষ্ট স্বরে কিছু বলতে শুরু করলেন। তাকে দেখে আমার একটা অশুভ প্রেতাত্মার মতো মনে হলো। আমার সর্বাঙ্গে ভয়ে কাঁটা দিয়ে উঠল। পাশের দেওয়ালে ঠেস দিয়ে আমার কাঁপুনিটা থামাবার চেষ্টা করলাম, আর তারপরই আমার চোখের সামনে সেই অদ্ভুত ঘটনাটা ঘটল যা আজ অবধি আমি বলতে পারিনি। মার্কেসান অবিরাম বিড়বিড় করে যাচ্ছেন। একটু পরে একটা
উজ্জ্বল আভার মতো গোলাকার বস্তু কবরের সামনে নড়াচড়া করতে লাগলো। প্রথমে আবছা, তারপর সেটা ঘন হতে লাগলো। দেখতে দেখতে সেটা একটা অবয়ব ধারণ করলো, একটা কালো রঙের অবয়ব। ধীরে ধীরে সেটা একটা মানুষের চেহারা নিয়ে মার্কেসানের পাশে এসে দাঁড়ালো। এই সবটাই ঘটলো 1 মিনিটের মধ্যে। একইভাবে মার্কেসান আরেকটা কবরের সামনে দাঁড়িয়ে বিড়বিড় করলেন। এবার একজন মহিলা বের হলো। দুজনেই মার্কেসানের পিছন পিছন যেন উড়ে চলল। আমি আমি আর দাঁড়াতে পারলাম না, ছুটে বাড়িতে ফিরে এলাম। ঘরের মধ্যে এসে দরজা বন্ধ করে দিলাম। ভাবলাম এখন এখান থেকে পালিয়ে যাই। কিন্তু ভেবে দেখলাম, কর্নেল যদি সন্দেহ করেন তাহলে তিনি আমার পিছু ধাওয়া করে শহর পর্যন্ত যাবেন। কিন্তু আমার ঘরের নিচে মৃতদেহের সভা চলছে, এই ভাবনা নিয়ে আমার কিছুতে ঘুম আসবে না। বাধ্য হয়ে ব্যাগ থেকে 2টো ঘুমের ট্যাবলেট খেয়ে নিলাম। আস্তে আস্তে সমস্ত নরক গুলজারের শব্দ আমার কানের দুপাশ থেকে অদৃশ্য হয়ে যেতে লাগলো। 2 চোখ ভরে ঘুম নেমে এলো। আমি নিজের অজান্তেই কখন যেন ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আমি মত পাল্টে ফেললাম। ভেবেছিলাম মার্কেসানের সঙ্গে দেখা করেই আমি এখান থেকে বিদায় নেব, কিন্তু ঠিক করলাম না, মার্কেসানের এই অদ্ভুত শক্তির অপব্যবহার আমাকে বন্ধ করতেই হবে। কিন্তু কিভাবে? তখনই মনে পড়ল অধ্যাপক কার্ল হোল্ডেনের কথা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আমি তার অধীনে কিছুদিন কাজ করেছিলাম। আমি জানতাম মার্কেসানের কেলেঙ্কারির ঘটনায় তার নামও জড়িত ছিল। কেমব্রিজে পৌঁছে অধ্যাপকের সঙ্গে দেখা করলে তিনি আমাকে সাদরে স্বাগত জানালেন। আমি তাকে সব কথা খুলে বললাম। আমার কথা শুনে তার মুখ বিবর্ণ হয়ে উঠল। তিনি বললেন, ফ্রেডরিক, তুমি নিশ্চয়ই অধ্যাপক মার্কেসানের কথা বলছো, তাই না? হ্যাঁ, তবে তিনি এখন নিজেকে কর্নেল বলে উল্লেখ করেন। আচ্ছা, তুমি তার চেহারার বিবরণ দিতে পারো? আমি বর্ণনা দিতেই হোল্ডেন মাথা নাড়তে নাড়তে রীতিমতো উত্তেজিত হয়ে পড়লেন। বললেন, না 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 ফ্রেডরিক, এটা সম্ভব নয়, এটা যে অবিশ্বাস্য। আমার মনে হয় কি তোমার একজন সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। কোনো কারণে তুমি হয়তো মানসিক অবসাদে ভুগছো, কিংবা বিশ্ববিদ্যালয়ের কয়েক বছর আগেকার ঘটনা তোমার মনে কোনো রকম বিকার সৃষ্টি করেছে। তুমি একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখাও, বুঝলে? প্রফেসর, আপনার কথা সত্যি হলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম, কিন্তু বিশ্বাস করুন, আমি যা বলেছি তার মধ্যে এক বর্ণ মিথ্যা নেই। দেখলাম প্রফেসরের মুখে অবিশ্বাসের ছায়াটা খানিকটা পাতলা হয়ে এলো। হ্যাঁ, তাহলে তো একটা টেলিগ্রাম করতে হবে। হ্যাঁ, এক্ষুনি করতে হবে। কিছু একটা বিড়বিড় করতে করতে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আবার যখন তিনি ঘরে ফিরে এলেন, দেখলাম অনেকটাই শান্ত হয়েছেন। আমার কাছে বসে আবার আগাগোড়া সবটা শুনতে চাইলেন। এবার সব কথা শোনার পর তিনি আর সেগুলোকে কল্পনা বলে উড়িয়ে দিতে পারলেন না বটে, কিন্তু পুরোপুরি বিশ্বাসও করতে পারলেন না। আমি বললাম, আপনি এখনো আমাকে পাগল ভাবছেন, তাই না প্রফেসর? ঠিক আছে, এক কাজ করুন, আপনি আমার সঙ্গে চলুন। আজ রাতে সেখানে থাকবেন, সবকিছু নিজের চোখে দেখবেন, তাহলেই তো সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে, তাই না? ঠিক সেই সময় প্রফেসরের হাতে একটা টেলিগ্রাম এসে পৌঁছালো। সেটা পড়তেই তার মুখের রং পাল্টে গেল। চোখটা বুজে তিনি আমাকে বললেন, ঠিক আছে ফ্রেডরিক, আমি তোমার সঙ্গে যাব। এই কথা বলে তিনি আমার দিকে টেলিগ্রামটা বাড়িয়ে ধরলেন। দেখলাম তাতে লেখা, 3 বছর আগে কর্নেল মার্কেসান মারা গেছেন। কেমব্রিজের বাইরে তার এস্টেটে তাকে কবরস্থ করা হয়েছে। টেলিগ্রামটা পড়ে আমি উত্তেজিত কণ্ঠে বললাম, প্রফেসর, আমার এটা আগেই বোঝা উচিত ছিল। যেভাবে কর্নেলকে অন্ধকারে নিঃশব্দে চলাফেরা করতে দেখেছি, দেওয়ালের মধ্যে মিলিয়ে যেতে দেখেছি, কিংবা রাস্তায় তার পায়ের চিহ্ন পড়তে দেখেনি, তাতে এটা আমার আগেই বোঝা উচিত ছিল।
কিন্তু কিন্তু এখন আমরা কি করব? একজন মৃত ব্যক্তিকে কোথায় খুঁজবো? দাঁড়াও দাঁড়াও ফেডরিক, একটু ধৈর্য ধরো। আগে আমাকে দেখতে দাও যে ওই বাড়িতে কি ঘটেছে, তারপর বাকি কথা ভাবা যাবে। আমি কর্নেলের বাড়িতে একটা টেলিফোন করলাম। কয়েকবার রিং হওয়ার পর আমার নিয়োগকর্তার কণ্ঠস্বর শুনতে পেলাম। হ্যালো। হ্যালো কর্নেল, আমি ফেডরিক বলছি। হ্যাঁ বলো। বলছি, আমি একটা কাজে কেমব্রিজ এসেছিলাম। এখানে আসার পর একজন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে। ও একটু বিপদে পড়েছে। আজকের রাতটুকু আমার সঙ্গে থাকার যদি অনুমতি দেন তাহলে খুব ভালো হয়। বিপদ? কি বিপদ? আসলে ও কেমব্রিজে থাকে না, আর এখানে আসার পর ওর জিনিসপত্র সব খোয়া গেছে, আর বাড়ি ফেরত যাওয়ার শেষ ট্রেনটাও বেরিয়ে গেছে। এখন রাতটুকু যদি ওকে থাকতে দেন তাহলে কাল সকালেও বেরিয়ে যাবে। টেলিফোনের ওপারে বিরাজ করছে এক চরম নিস্তব্ধতা। বুঝতে পারছিলাম যে ব্যাপারটা কর্নেলের মোটেই পছন্দ নয়। শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও তিনি বললেন, ঠিক আছে, নিয়ে এসো তাকে, কিন্তু হ্যাঁ, নিয়মগুলো তাকে কিন্তু ভালো করে বুঝিয়ে দিও। নিশ্চয়ই কর্নেল, নিশ্চয়ই, ধন্যবাদ। সন্ধ্যায় কেমব্রিজে ডিনার খেয়ে আমরা দুজনে মার্কেসান এস্টেটের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রফেসর হোল্ডেন তার বেশভূষায় কিছুটা পরিবর্তন করেছেন। মাথার ঢাউস টুপি আর কলার তোলা ওভারকোটে তার মুখটা স্পষ্ট দেখা যায় না। এস্টেটে পৌঁছে সোজা আমার ঘরে গেলাম। ভাগ্যক্রমে কর্নেলের দেখা কোথাও পেলাম না। এখনো আমার শোবার সময় হয়নি, তাই ভাবলাম প্রফেসরকে নিয়ে বাইরে বেরোবো। কিন্তু প্রফেসর বললেন, দেখো ফেডরিক, আমার ঘরের বাইরে বেরোনোটা একটু বিপজ্জনক। তুমি এক কাজ করো, তুমি বরং মার্কেসানের পরিবারের কবরের জায়গায় গিয়ে দেখো যে সেখানে রবার্টের কবরটা আছে কিনা। বাড়ির পিছনে চালাঘর, আর তার একপাশে কবরস্থান। ঝোপ জঙ্গলে ভরা জায়গা। এখানে আসার আগে আমি জানালা দিয়ে চারপাশটা দেখে নিয়ে এসেছি। কবরস্থানের দরজা খুলে ভেতরে ঢুকে দেখলাম দেওয়ালের একদিকে মার্কেসান পরিবারের মৃত সদস্যদের নাম পাথরে খোদাই করা রয়েছে, কিন্তু কোথাও রবার্ট মার্কেসানের নাম ও কফিন দেখতে পেলাম না। ফিরে আসার উপক্রম করছি, হঠাৎ নজরে পড়ল একপাশে মেঝের উপরে একটা পাথরে খোদাই করা রবার্ট ক্রুফোর্ড মার্কেসান, জন্ম 17 মে 1867, মৃত্যু 7 এপ্রিল 1929। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে কোনো কফিন নেই। অর্থাৎ কফিনটা এই এস্টেটের অন্যত্র কোথাও সরিয়ে ফেলা হয়েছে। আমার ঘরে ফিরে এসে প্রফেসরকে বললাম, প্রফেসর, কবরস্থানে তো পেলাম না। আমার মনে হয় কি জানেন, আমাদের এই পুরো এস্টেটটা খুঁজে দেখতে হবে, কিন্তু এত অল্প সময়ে তা কি সম্ভব? ফেডরিক, আমার কিন্তু তা মনে হয় না। আমার ধারণা কফিনটা এই বাড়ির মধ্যেই কোথাও খুঁজে পাওয়া যাবে। লুকোনোর জন্য এই বাড়িটা তো আদর্শ জায়গা, তাই না? এমন সময় বাইরে একটা আওয়াজ হতেই আমরা চুপ করে গেলাম। কিছুক্ষণের মধ্যেই দরজায় ছিটকিনি লাগাবার আওয়াজ পাওয়া গেল। আমি অধ্যাপকের দিকে তাকালাম। আমার বিবৃত ঘটনার প্রথম প্রমাণটা তিনি পেয়ে গেলেন। দেখলাম তিনিও এবার বিশ্বাস করতে শুরু করেছেন। নিরুপায় হয়ে আমরা চুপ করে অপেক্ষা করতে লাগলাম। সময় যেন অতি ধীর গতিতে কাটতে লাগলো। দেখতে দেখতে ঠিক 2 ঘন্টা কেটে গেছে। এমন সময় আমার ঘরের নিচ থেকে নানান কণ্ঠস্বর ভেসে এলো। আমি তাড়াতাড়ি দরজার ছিটকিনিটা আগের মতোই খুলে ফেললাম। 2
দুজনে হলঘরের ভিতর দিয়ে সিঁড়ি ডিঙিয়ে সাবধানে নিচে নামলাম। উঁকি মেরে দেখলাম অন্ধকারাচ্ছন্ন ঘরের মধ্যে সবুজ রঙের মুখগুলো বসে আছে। প্রেতেদের সভা বসেছে। আমার দেখা দেখি প্রফেসর হোল্ডেনও উঁকি দিলেন, আর তৎক্ষণাৎ আমার হাত চেপে ধরে কম্পিত স্বরে বলে উঠলেন, এ কি ফেডরিক, এ তো চ্যারিং, গ্র্যান্ট, ল্যাটিমার, এ তো দেখছি সবাই চেনা। কি করছেন কি প্রফেসর? চুপ করুন। আরে আরে দেখছো না, ওই যে এক কোণে খর্বকা একজন বসে আছে। আরে ও তো আমার পুরনো সহকর্মী চ্যারিং। 8 বছর আগে ও মারা গেছে। মার্কিসানকে যখন বিশ্ববিদ্যালয় থেকে তাড়ানো হলো, সেই দলে তো ও ছিল। আরে এ তো দেখছি উপস্থিত সবাই ওই একই গোষ্ঠীর। আমরা সবাই তো মার্কিসানের বিরুদ্ধে ছিলাম। আমি লক্ষ্য করলাম চ্যারিং নামের ব্যক্তিটি একটি চেয়ারের মধ্যে শরীরটা গুঁজে বসে আছেন। তার ধূসর সবুজ রঙের চোখের দৃষ্টি যন্ত্রণাবিদ্ধ। মার্কেসান তাকে ব্যঙ্গ বিদ্রুপ করে খোঁচা মারতে লাগলেন। কি হলো চ্যারিং, এখনো কি তোমার সন্দেহ আছে? হ্যাঁ, এখনো কি আমাকে পাগল প্রতিপন্ন করতে চাও? হ্যাঁ, তবে যাই করতে চাও না কেন, আমার অনুমতি ছাড়া কিন্তু কিছু করতে পারবে না। বলতে গেলে তোমরা সবাই আমার এখন কিনা গোলাম মাত্র। আমি যা চাইবো তোমাদের তাই করতে হবে। হ্যাঁ, অনেক অপমান সহ্য করেছি তোমাদের জন্য, এত সহজে মুক্তি দেব না। কি চ্যারিং, কি ভাবছ? কেন এরকম পরিণতি হলো তোমার? মনে নেই আমার সাথে কি করেছিলে? সেদিন যদি আমার বিরোধিতা না করতে, তাহলে কিন্তু আজকে এই দিন দেখতে হতো না। প্রফেসর হোল্ডেন এই দৃশ্য আর বেশিক্ষণ দেখতে পারলেন না। আমার হাত ধরে তিনি আমাকে টেনে আমার ঘরে নিয়ে চললেন। একটা চেয়ারে ধপাস করে বসে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বেচারা চ্যারিং, গ্র্যান্ট, ল্যাটিমার আর বাকিদেরও কি দশা করে ছেড়েছে। না ফ্রেডরিক, এটা বন্ধ করতেই হবে। কিন্তু কিভাবে প্রফেসর, কিভাবে? মার্কেসানের মৃতদেহ খুঁজে বের করে তাকে ধ্বংস করতে হবে, আর সেটা আমাদেরই করতে হবে। বাইরের কাউকে বললে সে বিশ্বাসই করবে না যে মার্কেসান এমন কোনো ম্যাজিক বা বৈজ্ঞানিক ক্ষমতা অর্জন করেছিল যার সাহায্যে সে মৃত ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। এটা বিশ্বাস করা কঠিন, আমরাও করিনি। কিন্তু মার্কেসান এটা প্রমাণ করে দেখিয়েছে যে তার কথাই সত্য। আচমকা নিচ থেকে একটা আর্ত চিৎকার ভেসে এলো। প্রফেসর হোল্ডেন বললেন, ফেডরিক, সারা রাত এই অর্থহীন অত্যাচার বসে বসে শোনার কোনো মানে হয় না। আমাদের এক্ষুনি কাজে নেমে পড়া দরকার। কিন্তু প্রফেসর, মার্কেসান যদি আমাদের চিনে ফেলে? না, তাতে কোনো সমস্যা নেই। জীবিতদের ওপর মার্কেসানের ক্ষমতার কোনো প্রভাব পড়বে না। সে শুধু মৃতদেরই মাস্টার, তাদেরই ওঠা বসা করাতে পারে। এই কথা বলে প্রফেসর হোল্ডেন ঝট করে উঠে ঘরের আলোটা হাতে নিয়ে সশব্দে দরজা খুলে নিচে নেমে চললেন। আমি উপর থেকে দেখলাম কর্নেল মার্কেসান দরজা খোলার শব্দ শুনে বাইরে বেরিয়ে এসেছেন। আমি একটু ইতস্তত করলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, প্রফেসর হোল্ডেনের কোনো হেলদোল নেই। গটগট শব্দে আলো দোলাতে দোলাতে তিনি নিচে নামতে লাগলেন। তার চোখ দুটো উত্তেজনায় জল করছে। ড্রয়িং রুমের চৌকাঠে দুজন মুখোমুখি হলেন, একজন জীবিত আর অপরজন মৃত। ল্যাম্পের উজ্জ্বল আলো থেকে কর্নেল মুখ লোকাতে লোকাতে বললেন, তাহলে ব্যানক্রফট তোমাকে এখানে এনেছে? আমার একটা সন্দেহ হয়েছিল, কিন্তু ভাবতে পারিনি যে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে হোল্ডেন। হ্যাঁ, আমি এসেছি তোমার এই নরকের কাজকর্ম খতম করতে। আমি সবিস্ময়ে লক্ষ্য করলাম প্রফেসর হোল্ডেন তার হাতের হ্যারিকেনটা দিয়ে মার্কেসানের মুখে আঘাত করতে চেষ্টা করলেন, কিন্তু মার্কেসান সতর্ক ছিল। তিনি পিছিয়ে যেতে আঘাতটা লক্ষ্যভ্রষ্ট হলো। মার্কেসান,
তুমি চিরটা কাল অন্ধকার পছন্দ করে এসেছো, আর এইবার তোমাকে চিরতরে অন্ধকারে পাঠাবার ব্যবস্থা করব। এই কথা বলে হাতের আলোটা দোলাতে দোলাতে প্রফেসর হোল্ডেন যত তার দিকে এগিয়ে গেলেন, মার্কেসানো তত পিছোতে লাগলেন। তারপর একটা সময় তিনি দুটো বইয়ের আলমারির সরু ফাঁকের মধ্যে মিলিয়ে গেলেন। কোথাও তার আর কোনো চিহ্ন রইল না। এই দৃশ্য দেখে আমি আর উপরে দাঁড়িয়ে থাকতে পারলাম না, প্রাণের ভয়ে নিচে নেমে এলাম। প্রফেসর হোল্ডেন বললেন, ফেডরিক, ঘাবড়াবার কিছু নেই। এই বাড়ির মধ্যেই কোথাও সে লুকিয়ে আছে। ওকে খুঁজে বের করে ওর অস্তিত্ব বিনষ্ট করতে হবে। একে একে আমরা বাড়ির আনাচে কানাচে সর্বত্র খুঁজে দেখলাম, কিন্তু কর্নেলের কোনো সন্ধান পেলাম না। সমস্ত জায়গা ঘুরে শেষ পর্যন্ত ড্রয়িং রুমে হাজির হলাম। ততক্ষণে পূর্ব দিক ফর্সা হতে শুরু করেছে। ভাবলাম ভালোই হলো, দিনের আলোতে আমাদের অনুসন্ধান আরো সহজতর হবে। ড্রয়িং রুমে প্রফেসর হোল্ডেন সবার আগে ঢুকলেন, আর তার পিছন পিছন আমি। কিন্তু চৌকাঠে দাঁড়িয়ে প্রফেসর হোল্ডেন এক বিকট চিৎকার করে উঠলেন, ওহ ঈশ্বর, এই যে দেখা যাচ্ছে না ফেডরিক। হোল্ডেনের কাঁধের পাশ দিয়ে উকি মেরে দেখলাম ঘরের মধ্যে এক বিভৎস দৃশ্য। কর্নেলকে খুঁজতে গিয়ে এদিকটা খেয়ালই করিনি। কর্নেলের হাতে হতভাগ্যদের করুণ দুর্দশা দেখতে পেলাম। মৃতদেহগুলো চেনা যাচ্ছে না, সব এক একটা সাদা মাংসের স্তূপের মতো পড়ে রয়েছে। কিছু কিছু জায়গা থেকে হাড়ও বেরিয়ে পড়েছে। সে এক ভয়ঙ্কর অবস্থা। প্রফেসর হোল্ডেন বললেন, ফেডরিক, এই মৃতদেহগুলো কি আর কবরে ফিরিয়ে দেওয়া যাবে? এ তো অসম্ভব কাজ। আর বাইরে কাউকে বলাও যাবে না, কেউ বিশ্বাসও করবে না। এই লোককে আমাদের খুঁজে বের করতেই হবে ফেডরিক, যেভাবে হোক খুঁজে বের করতে হবে। কিন্তু আমরা তো সর্বত্র খুঁজে দেখলাম প্রফেসর, আর কোথায় খুঁজবো? না ফেডরিক, আমরা সব জায়গা এখনো দেখিনি। জঙ্গলের পিছনে কাঠের যে গুদাম ঘরটা আছে, এবার সেই জায়গাটা দেখতে হবে। এই কথা বলে তিনি দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন, আর তার পিছন পিছন আমি। গুদাম ঘরে পৌঁছে কাঠের মোটা টুকরোগুলো আমরা সরাতে শুরু করলাম। একে রাত জাগার ক্লান্তি, তার উপরই অর্থহীন প্রাণান্তকর পরিশ্রম। ঘরের অর্ধেক কাঠ যখন প্রায় সরিয়ে ফেলেছি, তখন আমি বলতে বাধ্য হলাম, প্রফেসর, এইভাবে করে কোনো লাভ নেই। আমার মনে হয় না এখানে কিছু আছে। না না ফেডরিক, আমার ধারণা এখানেই আছে। আরো চেষ্টা করো, খোঁজো, আরো খোঁজো, ওই দিকে ওইগুলো সরাও। আরো বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হাল যখন প্রায় ছেড়ে দিয়েছি, এমন সময় একটা কাঠের স্তূপের পিছনে দণ্ডায়মান অবস্থায় কফিনটা দেখতে পেলাম। দুজনে তাড়াতাড়ি হাত লাগিয়ে কাঠগুলোকে সরিয়ে জায়গাটা খালি করলাম। কিন্তু এবার সব চাইতে কঠিন কাজ। কফিনের ঢাকাটা খুলে তার ভিতরে শায়িত মার্কেসানের মৃতদেহকে বিনষ্ট করতে হবে। লক্ষ্য করলাম এবার প্রফেসরও কিছুটা ইতস্তত করতে লাগলেন। কিন্তু আমি আর দেরি না করে গুদাম ঘরের দেওয়াল থেকে কাঠের কুড়ুলটা খুলে নিয়ে কফিনের ঢাকায় এক সজোরে আঘাত করলাম। ঢাকাটা খুব সহজেই খুলে গেল। দেখলাম ভেতরে শোয়ানো রয়েছে মার্কেসানের মৃতদেহ। কালো রঙের কোট প্যান্ট পরা একটা দেহ, শায়িত। গায়ের রং খানিকটা সবুজ হয়ে উঠেছে, আর মুখের রং ধূসর সাদা। চোখ দুটো বোজা, হাঁ করা মুখ, আর গলাটা কেমন যেন ভেঙে বসে গেছে। একটা ওষুধের হালকা গন্ধ আসছিল কফিনের মধ্যে থেকে। সামান্য ঝুঁকে পড়ে কফিনের ভিতরটা দেখতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় প্রফেসর বাধা দিয়ে বললেন, না ফেডরিক, অত কাছে যেও না। তুমি বরঞ্চ সরে দাঁড়াও, এই কাজটা আমাকেই শেষ করতে হবে। এই কথা বলে
আমার হাত থেকে কুঠারটা তুলে নিয়ে প্রফেসর আমাকে দূরে দাঁড়িয়ে থাকার ইঙ্গিত করলেন। ধীর পায়ে এগিয়ে গেলেন কফিনের দিকে। আর যে মুহূর্তে তিনি কুঠার দিয়ে মৃতদেহের উপর আঘাত হানতে যাবেন, ঠিক সেই সময় ঘটে গেল ঘটনাটা। হতবাক হয়ে দেখলাম মৃতদেহের চোখ দুটো খুলে গেছে। তার মুখের একটা পাশ আর একটা হাত সামান্য নড়ে উঠল যেন। কিভাবে জানি না, কিন্তু মনে হতে লাগলো কর্নেল মার্কেসানের মৃতদেহটা যেন ধীরে ধীরে জেগে উঠছে। ওদিকে প্রফেসর হোল্ডেনের কুড়ুলটা তখন বাতাস কেটে মার্কেসানের দেহ থেকে এক হাত উঁচুতে দ্রুত বেগে নেমে আসছে আঘাত হানতে। আর তখনই সেই মৃত ব্যক্তির একটা হাত ঝুঁটিতে উপরে উঠে প্রফেসরের কুড়ুল ধরা হাতটাকে শক্ত করে চেপে ধরল। কর্নেল এখন পুরোপুরি জীবিত। তার মৃতদেহটা সম্পূর্ণভাবে জেগে উঠেছে। তার কালো দুটো চোখ পুরোপুরি খোলা। একটা ঝুঁকে পড়া অদ্ভুত ভঙ্গিতে তিনি কফিনের খোপ থেকে উঠে দাঁড়ালেন। তারপর হোল্ডেনের হাত থেকে কুঠারটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন কাঠের গাদার মধ্যে। আমরা কেউই বাধা দেওয়ার কোনো সুযোগ পেলাম না। মনে হচ্ছিল আমাদের সমস্ত শক্তি কেউ যেন নিংড়ে বার করে নিয়েছে। এরই মধ্যে দেখতে পেলাম কর্নেল মার্কেসান প্রফেসর হোল্ডেনের গলাটা শক্ত করে চেপে ধরেছেন। এতক্ষণে বোধহয় প্রফেসর তার হুঁশ ফিরে পেলেন। আত্মরক্ষার জন্য এলোপাথারি ঘুষি চালাতে লাগলেন, কিন্তু মৃতের সঙ্গে জীবিতের লড়াই সে কি করা যায়? সে কি করা সম্ভব? আমি যেন বাক শক্তিহীন হয়ে এই অস্বাভাবিক দ্বৈরথ দেখে চলেছি। নড়বার চড়বার কোনো ক্ষমতা নেই। আমার পা দুটোকে কেউ যেন মাটির সঙ্গে টেনে গেঁথে দিয়েছে। কতক্ষণ এরকম অবস্থায় ছিলাম জানি না। হুঁশ ফিরল কুড়ুলটাকে দেখে। একটা কোণে সেটা পড়ে আছে। হাতের আলোটা কাঠের ওপর রেখে কুড়ুলটা কুড়িয়ে নিলাম। তারপর অন্ধের মতন এগিয়ে গেলাম। দেখলাম অধ্যাপক হোল্ডেন এখন মেঝের ওপর পড়ে কাতরাচ্ছেন, আর মার্কেসানের জীবন্ত লাশ তাকে চেপে ধরেছে। কোনো দিকে না ভেবে কুড়ুলটা দিয়ে কর্নেলের পিছন দিকে এক জোরে ঘা মারলাম। কর্নেলের গর্দানটায় একটা মস্ত বড় ফাঁক হয়ে গেল। হুমড়ি খেয়ে পড়ে গেলেন তিনি। আর সঙ্গে সঙ্গে অধ্যাপক উঠে দাঁড়ালেন। আমার হাত থেকে কুড়ুলটা ছিনিয়ে নিয়ে প্রফেসর এক ঘায়ে মার্কেসানের ধর থেকে তার মুন্ডুটাকে আলাদা করে দিলেন। মুন্ডুটা ছিটকে অর্ধবৃত্তাকারে ঘুরে হোল্ডেনের পায়ের গোড়ালির কাছে এসে পড়ল। তীব্র ক্ষোভে চিৎকার করে উঠে মুন্ডুটাকে তিনি এক লাথি মারলেন। আমি দেখলাম ক্ষিপ্রভাবে লাথি মারার জন্যই হোক কিংবা মৃতদেহে প্রাণ ফিরে আসার জন্যই হোক, কর্নেল মার্কেসানের ছিন্ন মুন্ড তার দাঁতের ফাঁকে হোল্ডেনের গোড়ালির খানিকটা মাংস খুবলে নিয়ে গেছে। কাটা মুন্ডুটা এখন একদিকে পড়ে আছে। তার গোল মার্বেলের মতন চোখ দুটো খোলা। দাঁতগুলোয় রক্ত লেগে রয়েছে। আর দাঁতের ফাঁকে প্রফেসর হোল্ডেনের পায়ের গোড়ালির খানিকটা মাংস। এই দৃশ্যটা আমার পক্ষে সহ্য করা কঠিন হয়ে উঠল। টলতে টলতে এগিয়ে গিয়ে পাগলের মতন মুন্ডুটায় আবারও জোরে লাথি কষালাম। তারপর প্রফেসরকে বললাম, প্রফেসর চলুন এবার যাওয়া যাক। দুর্বল ভঙ্গিতে হ্যাঁ সূচক ঘাড় নাড়লেন প্রফেসর, কিন্তু এক পা এগিয়েই তিনি মেঝেতে ধপ করে বসে পড়লেন। দেখলাম পায়ের ক্ষত চিহ্নটা তখন বেগুনি বর্ণ ধারণ করেছে। অত্যন্ত কষ্টে প্রফেসর বললেন, ফ্রেডরিক, মার্কেসানকে যে জিনিসই প্রাণ দিয়ে থাকুক না কেন, জীবিতদের জন্য তা বোধহয় বিষাক্ত।
আমি বোধহয় তোমার সঙ্গে যেতে পারবো না ফেডরিক। আমি প্রফেসর কি হলো? সঙ্গে যেতে পারবো প্রফেসর, আর একটুখানি আছে, এখান থেকে বেরোতে পারলে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। প্রফেসর। তার পাশে হাঁটু গেড়ে বসে আমি তার মাথাটা সোজা করে তুলে ধরবার চেষ্টা করলাম। কিছু একটা যেন ঠোঁট নেড়ে বলবার চেষ্টা করলেন তিনি, কিন্তু তারপরে তার মাথাটা একপাশে হেলে পড়ল। বুঝলাম কর্নেলের শরীরে যে তরল পদার্থ ছিল সেটা এতটাই বিষাক্ত যে কামড়ানোর 2 মিনিটের মধ্যেই অধ্যাপক মারা গেলেন। ঘটনার আকস্মিকতায় প্রথমে এতটাই বিমূঢ় হয়ে পড়েছিলাম যে নড়বার ক্ষমতাও ছিল না। তারপর যখন হুঁশ ফিরল, গুদাম ঘর ছেড়ে বাইরে দৌড় দিলাম। কিছুটা যাওয়ার পর থমকে গিয়ে ভাবলাম, এইভাবে এখান থেকে পালিয়ে যাওয়াটা কি ঠিক হবে? কাউকে বললে তো এই ঘটনা কেউ বিশ্বাসও করবে না। তাছাড়া কবর থেকে যাদের উঠিয়ে এনেছিলেন কর্নেল, সেই হতভাগ্য মৃতদেহগুলোর কি হবে? সর্বোপরি প্রফেসরের এই মর্মান্তিক মৃত্যু এ কি চাপা দেওয়া যাবে? ফিরে এলাম। হ্যাঁ, ফিরে এলাম গুদাম ঘরে। কেরোসিনের হ্যাজারটা তুলে ছুঁড়ে মারলাম সেই কাঠের স্তূপে। একটা বিস্ফোরণ হলো, আর তারপরই আগুনের শিখা লেলিহান হয়ে উঠল। বেরিয়ে এলাম বাইরে। ধোঁয়ায় আগুন তখন আকাশচুম্বী। সর্বগ্রাসী আগুন গ্রাস করল সেই গুদাম ঘরকে এবং মার্কেসান আর তার পূর্বপুরুষের বসত বাড়িকে। যাক, সব পুড়ে খাক হয়ে যাক, শেষ হয়ে যাক এই কর্নেলের অত্যাচার। শান্তি নেমে আসুক মাউন্ট আউবার্নের সমাধিক্ষেত্রে। শুনছিলেন অগাস্ট ডার্লিথার কলমে প্রফেসর মার্কেসন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করার সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন গল্পপট। ক্লান্ত দিনের শেষে একটা গল্প হয়ে যাক।